অ্যাক্টিং এজেন্ট নিবা 1 গ্রাম পার লিটার, সোডা অ্যাশ নিতে পারো। সোডা অ্যাশ ফিক্সেশনের কাজ করবে আর কমন সল্টের এক্সজস্টনের কাজ করবে। কমন সল্টের মাধ্যমে ফ্যাব্রিকের মধ্যে ডাইগুলা ঢুকবে আর সোডা অ্যাশের মাধ্যমে এটা ফ্যাব্রিকের সাথে কোভ্যালেন্ট বন্ড গঠন করবে, ডাইগুলা ফিক্সড হবে। টেম্পারেচার 40 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড রাখবে, টাইম 100 মিনিট, আর এমএসটি হলো 1:10। দেখো এখানে কাজটা আমি তোমার গ্রাফটা নিয়ে আমি আলোচনা করি। দেখো এখানে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে তুমি ফ্যাব্রিকটাকে ফার্স্টে ঢুকাবা, এর মধ্যে রিয়েক্টিভ ডাই, অক্সিলারিজ আর ম্যাটেরিয়াল তোমার দিতে হবে। তবে একটা জিনিস মনে রাখবা, রিয়েক্টিভ ডাইয়ের একটা নেগেটিভ দিক হলো এ ফ্যাব্রিকে ডিজলভ, তুমি যখন এটা পানির মধ্যে ডিজলভ করো তখন সে 15%, 10% এমনি হাইড্রোলাইজড হয়ে যায়, 10-15% এমনি হাইড্রোলাইজড হয়ে যায়। এটা হলো রিয়েক্টিভ ডাইয়ের একটা নেগেটিভ দিক, এবং এই 10-15% তুমি আর ইউজ করতে পারবা না, এটা অপচয় হবেই, এবং এই অপচয়টা তোমার মেনে নিতে হবে। ঠিক আছে, এইটাই বলে, এটাকে বলে, এটা হলো এক ধরনের ওয়েস্টেজ। ঠিক আছে, এটা রিয়েক্টিভ ডাইয়ের একটা নেগেটিভ দিক। এটা অক্সিলারিজ ম্যাটেরিয়াল ফ্যাব্রিকের সাথে ঘোরাবো এবং বেশিক্ষণ যদি ফ্যাব্রিকটাকে যদি না ঘোরাও, ধরো কোনো একটা অপারেটর টয়লেটে চলে গেছে মেশিন অফ করে, তখন কিন্তু মনে করে ডাইগুলা আস্তে আস্তে হাইড্রোলাইজড হতে থাকবে। কোনো অবস্থাতেই ফ্যাব্রিকটা কেন বন্ধ করা যাবে না যদি একবার ডাই ঢুকে ফেলো। তারপর 60 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিট উঠাবা, তারপর তুমি 10 মিনিটে তুমি 10 মিনিট ঘোরানোর পর তুমি সল্ট ডোজিং করবা 10 মিনিট। সল্ট সবসময় লিনিয়ার ডোজিং করতে হয়, মনে করো সল্ট দেখি, সল্ট লিনিয়ার ডোজিং না প্রোগ্রেসিভ ডোজিং করছে আমি একটু দেখি। আফটার সল্ট ডোজিং, হ্যাঁ সল্ট ডোজিং ও লিনিয়ার ডোজিং এই করতে হয়। সল্ট ডোজিংটা তুমি লিনিয়ার ডোজিং করবা 10 মিনিটে। সল্ট ডোজিং করার পর কিন্তু তোমার ফ্যাব্রিকটা ইকুইলিব্রিয়ামে আসতে হবে, একটা ইকুইলিব্রিয়াম পজিশনে। ডাই এগুলা ফ্যাব্রিক একটা নির্দিষ্ট পরিমাণে নিবে, ফ্যাব্রিক তার সামর্থ্য অনুসারে। তার 10 গ্রাম যদি সামর্থ্য থাকে সে 10 গ্রাম নেবে, বাকি 10, তার জন্য তোমার 20 মিনিট ঘুরাইতে হবে। ঘুরানোর পর তারপর তুমি সোডা দিবা, আদারওয়াইজ আগে কিন্তু যদি তুমি দাও 20 মিনিট যদি না ঘুরে যদি সোডা দাও, তাহলে কিন্তু নানান ধরনের প্যাচ ইফেক্ট আসবে, নানান ধরনের ডাইং ফল্ট আসবে। ঠিক আছে, আনইভেন শেড আসবে। ঠিক আছে, 20 মিনিট ঘোরার পর সোডা ডোজিং 20 মিনিট করার পর আবার তুমি একে 20 মিনিট ঘুরাইতে হবে, তাহলে তোমার ডাইংটা হয়ে গেল। ঠিক আছে, একটা নির্দিষ্ট নিয়ম মাইনে চলতে হবে। ঠিক আছে, কারণ এরা এই নিয়ম না মেনে যদি চলো তাহলে আদারওয়াইজ ডাইং ভালো হবে না। তারপর তুমি বাদ ড্রেন করে দিবা। বাদ ড্রেন করার আগে তুমি কয়েকবার টোপিংও করতে পারো, টোপিং এর সামান্য ডাই অ্যাড করবা, ডাই অ্যাড করে ব্লু ডাই, ই ডাই অ্যাড করে তুমি এর মধ্যে ডাই অ্যাড করে করে শেড ম্যাচ করার চেষ্টা করবা। তারপর বাদটা ছেড়ে দিবে শেড ম্যাচ করার গেলে। সামান্য ইন্ডাস্ট্রিতে নর্মালি সামান্য ডার্ক রেখে ছাড়ে। ওয়াশিং তুমি যখন নিউট্রালাইজেশন করবে এসিটিক অ্যাসিড দ্বারা, তখন একটু রং কাটবে। ঠিক আছে, তারপর একে তুমি আফটার ট্রিটমেন্ট করতে হবে, কোল্ড ওয়াশ করলা, হট ওয়াশ করলা, সোপ ওয়াশ করলা, নিউট্রালাইজেশন করলা, অ্যাসিটিক অ্যাসিড দ্বারা ধুইলা, এভাবে তুমি কাজটা করবা। এখন তোমাদের এই পলিস্টার কটন ব্লেন্ড ডাইং এর কোনো কোশ্চেন আছে কিনা তোমরা করতে পারো। হ্যালো, হ্যালো, তোমাদের কারো কি কোনো কোশ্চেন আছে পলিস্টার কটন ব্লেন্ডে? খুব সোজা এটা, তোমাদের কারো কোশ্চেন থাকলে তোমরা আনমিউট করে পারো। তবে এটা খুব একটা কঠিন কিছু পলিস্টার কটন ব্লেন্ড, এটা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে বা তোমরা তো ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড, কঠিন কিছু না। স্যার এখন তো ওই আমাদের একটা ডেভেলপমেন্ট স্যাম্পল দিল, দিন দেখলাম কটন পলিস্টার একসাথেই করলো একবারে। হ্যাঁ ওইটা তো বললাম, একসাথে করা যায়, একসাথে করা যায়। এই যে এখানে তোমাদের শীটে কটন কটন পলিস্টারকে তোমার 90 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ক্যারিয়ার দ্বারা ডাইং করবো, আর কটন ফাইবারের যেটা সেটা থাকবে হলো ইতে কি জানো, এই যে দেখো এই যে হলো ওয়ান বাথ প্রসেস। স্যার এটা তো মনে হয় ওই ওয়ান বাথ যেটা ক্যারিয়ার, যেটা তো মনে হয় শুধু লাইট কালার করা যাবে। সেটা যাই হোক, এটা ওয়ান বাথে করা যাবে। দেখো ফার্স্টে তুমি 130 ডিগ্রি সেন্টিগ্রেডে উঠে পলিস্টার পার্টকে ডাইং করবা। ঠিক আছে, পলিস্টার পার্টকে, এবং সেই সময় এসিডিক থাকবে। ঠিক আছে, পলিস্টার পার্ট কিন্তু বাত একই থাকবে। তারপর এটাকে তুমি 130 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 ঘন্টা ডাইং করার পরে ওই ফ্যাব্রিককে তুমি 70 ডিগ্রি সেন্টিগ্রেডে নামাইবা। 70 ডিগ্রিতে নামায় তার মধ্যে কমন সল্ট আর কস্টিক সোডা দিবা, ওই একই ডাইবাতেই কিন্তু।
এবং ওটার মধ্যে ডাই সলিউশন তো তোমার আগেই দেওয়া ছিল, হ্যাঁ। ঠিক আছে। ডাই সলিউশন তুমি প্রথমেই ডাই সলিউশন তুমি প্রথমেই দিয়ে দিবা, ঠিক আছে। ডাই সলিউশন তুমি প্রথমেই দিয়ে দিবা, ঠিক আছে। রিঅ্যাক্টিভ ডাই আর এই ডিসপার্স ডাই। এখন কথা হলো তোমার মনে করো 70 ডিগ্রিতে নামে হাইড্রোসার কমন কমন কস্টিক সোডা দিলে 70 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিট ডাইং করলেই তোমার কাজ হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে তুমি রেপিড ওয়ান বাথ প্রসেস করতে পারবা, ঠিক আছে। মনে করো এগুলোর কোনো রেপিড ওয়ান বাথ প্রসেস করলেও যে আহ, তুমি এটা ডেভেলপ করতে পারো, তোমরা এটা নিয়ে ই করো, তোমরা প্র্যাকটিক্যাল করো, তোমরা প্রজেক্ট করো ওয়ান বাথ প্রসেসের উপরে। আমি তোমরা যেটা বলছিলাম প্রজেক্ট স্যার, এটা আমাদের ওই ইসে কন্টিনিউয়াস ডাইং আর কি থার্মোসলে ছিল। হ্যাঁ করা যাবে। এই যে বিআরপিসি মেথড, এই যে দেখো কন্টিনিউয়াস হ্যাঁ। প্রসেস, এই যে কন্টিনিউয়াস ডাইং পলিস্টার কটন ব্লেন একসাথে করতেছে, এই যে করা যাবে, ঠিক আছে। ওই যে বললাম কিছু সমস্যা আছে, বুঝছো নাকি, শেড শেড ম্যাচিং এ এগুলো তুমি ভালো হবে, বুঝছো নাকি। কারণ টিচার যারা বেশি হয়ে যায়। হ্যাঁ, ওইটা তো সল্টে সল্টে তো ডিসপাস ডাই আবার হালকা হয়ে যায়। আবার এটার কিন্তু ভিডিওর কিন্তু টাইম শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তোমরা আবার নেক্সটে যোগ হয়েও। আর সোডাতে কিন্তু আবার আরেক সমস্যা, বুঝছো নাকি। সল্টে সোডার কোনো সমস্যা নাই, আর হলো এসিটিক অ্যাসিডে কিন্তু আবার রিঅ্যাক্টিভ ডাই কাটা শুরু রিয়েক্টিভে করে। ঝামেলা। হ্যালো, হ্যাঁ হ্যালো। শুনতেছি। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার, হ্যালো, মানে শুধু শব্দ আসছে, শুধু শব্দ হচ্ছে স্যার। কার? আমার আমার কথা শোনো। স্যার হ্যালো, কোথেকে জানি একটা শব্দ আসছে। জি স্যার, এখন ঠিক আছে। শব্দ আসছে। ও আচ্ছা, আমি তুলে আগাই, বুঝছো নাকি। আজকে লেকচার দেখি একটু তোমাদের স্যার এই এখন ঠিক আছে। অধ্যায়টা শেষ। এই অধ্যায়টা একটু শেষ করে দেওয়া যায় কিনা। তারপর দেখো প্রসিডিউর অফ ডিসপার্স আর ভ্যাট। ডিসপার্স ভ্যাট ডাইং এর প্রসিডিউরটা দেখি আমরা। দেখো এই ডিসপার্স আর ডাইরেক্ট, ডিসপার্স আর ডিরেক্ট ডাই, এটা ওটা অনেকটা ডিরেক্ট ডাইটা অনেকটা রিঅ্যাক্টিভ ডাইয়ের মতোই, একটু পার্থক্য হলো রিঅ্যাক্টিভ ডাইয়ের ক্ষেত্রে সোডা ছাড়া ডাইং করা যায় না, আর রিঅ্যাক্টিভ ডাইয়ের ক্ষেত্রে সোডা অতটা ইম্পর্টেন্ট। এটার ক্ষেত্রে তোমার সোডা শুধু পিএইচ মেনটেন করার জন্যই লাগে, ঠিক আছে। এটার মধ্যে নরমালি ডাইরেক্ট ডাইয়ের ক্ষেত্রে নিউট্রাল অবস্থায় ডাইং করা যায়, ঠিক আছে। সল্ট দিলেই হয়। আর ইসের ক্ষেত্রে রিঅ্যাক্টিভ ডাইয়ের ক্ষেত্রে সোডা না দিলে তোমার রিঅ্যাকশনটা ইনকমপ্লিট রয়ে যাবে, স্যার রিঅ্যাক্টিভ বুঝছো কিনা। তো সহায়তা কোভেলেন্ট বন্ড সৃষ্টিতে সহায়তা করে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, কোভ্যালেন্ট বন্ড তৈরিতে সহযোগিতা করে, হয়রাস ডিরেক্ট ডাইয়ের ক্ষেত্রে অনেকটার অতটা ইম্পর্টেন্স নাই। দেখো ডিসপার্স ও ডিরেক্ট ডাইয়ের ক্ষেত্রে যখন আমরা কটন আর পলিস্টার পার্টকে ডাইং করব, তখন পলিস্টার পার্টকে আগে ডাইং করতে হবে ওই আগের মতোই। ডিসপার্স 2%, ডিসপার্সিং এজেন্ট নেব আমি, এসিটিক অ্যাসিড নেব, আর ম্যাটেরিয়াল ইস্টু লিকার 1:10, টাইম 100 মিনিট, টেম্পারেচার 120 থেকে 130 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। দেখো এখন আমার কাজ হলো পলিস্টার পার্ট আমি ডাইং করব। পলিস্টার পার্ট ডাইং করার জন্য ওই আগের মতোই আমার মনে করো কেমিক্যাল গুলা ফার্স্টে দিতে হবে, অ্যানায়নিক ডিটারজেন্ট বা নন আয়নিক ডিটারজেন্ট, ডিসপার্সিং এজেন্ট সবকিছু দিবা। কিছু ডিসপার্সিং এজেন্ট দিবা, ডাইটাকে দিয়ে দিবা ফেব্রিকটা যখন করতে থাকবে। তখন মনে করো ডিসপার্সিং, তারপর মনে করো ফ্যাব্রিকটা কিছুক্ষণ ঘোরার পর তার মধ্যে সলিউশনটা মনে সলিউবল, যেটাকে তুমি সলিউবল করছো, আর একটা মগে নিয়ে ডিসপার্সিং এজেন্ট কিছু অ্যাড করে বা সামান্য হট ওয়াটার দিয়ে 50 ডিগ্রি সেন্টিগ্রেডের
50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেডের, সেটাকে মগটাতে ডাইয়ের পাশে যে ট্যাঙ্কি আছে, যেখানে একটা ফ্যানের ইসের মাধ্যমে, একটা স্টিরারের মাধ্যমে, যেটাকে মনে করো আরো মনে করো সলিউবল করা হয়, পাশে একটা ট্যাঙ্কি থাকে মেশিনের পাশে, ওই ট্যাঙ্কিতে ওইগুলোকে গলানো হয়, তারপর ওইটার বাল্বের মাধ্যমে মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় বাল্ব ওপেন করে। এখন কথা হলো তারপর তুমি ডাইটাকে ডোজিং করবা। ডাই একসাথে ডোজিং করা যাবে না, এটাকে লিনিয়ার ডোজিং করতে হয়। 50% লিনিয়ার ডোজিং সেট করে দিতে হয়। তারপর টেম্পারেচার তুমি 85 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড উঠাইবা। তারপর পিএইচ তুমি চেক করবা 5.5 থেকে 6, সেখানে অ্যাসিডিক করে, ঠিক আছে। অ্যাসিড অ্যাড করার পর তোমার মনে করো তারপর টেম্পারেচার মনে করো অ্যাসিড তোমার আগেই দিতে হবে, ডাই দেওয়ার আগেই মনে করো তোমার অ্যাসিটিক অ্যাসিড দিতে হবে, ঠিক আছে। মনে করো পিএইচটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, এনে যদি একটু আগে পরে লিখে ফেলেছে। তারপর ডাই ডোজিং করে তোমার 130 ডিগ্রি সেন্টিগ্রেড উঠে তোমার 60 টু 90 মিনিট ডাইং করতে হবে। আর যদি তোমার আগের মতোই তোমার যদি পাতলা শেড হয়, তাহলে সামান্য নন আয়নিক ডিটারজেন্ট আর সামান্য সোডা অ্যাশ দ্বারা তোমার ডাইং ওই রিডাকশন ক্লিয়ারিং করলেই হবে। আর যদি হেভি শেড হয় রিডাকশন ক্লিয়ারিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমার ডিটারজেন্টের সাথে হাইড্রোস এবং কস্টিক সোডা ইউজ করতে হবে। এবং নর্মালি সোডা অ্যাশের তুলনায় কস্টিক সোডা 6 গুণ বেশি সক্রিয়। সোডা অ্যাশ হলো মাইল্ড অ্যালকালি, আর কস্টিক সোডা হলো স্ট্রং অ্যালকালি, আর হাইড্রোস হলো একটা স্ট্রং মনে করো রিডিউসিং এজেন্ট, মনে করো রং তুলে ফেলে ফ্যাব্রিক হতে। মনে করো এই যে আনফিক্সড ডাইগুলো উঠে আছে, যেগুলো আছে সেগুলো উঠে ফেলানোর জন্য তোমার রিডাকশন ক্লিয়ারিং করতে হবে। দেখো এখানে নরমাল কাজ, ফার্স্টে তোমার অ্যানায়নিক সারফেক্টেন্ট, রেস্ট অফ দ্য ডিসপার্সিং এজেন্ট নিতে হবে। মনে করো ফার্স্টে তো ডাইটাকে তুমি মগে নিয়ে তো একে মনে করো পেস্ট বানাইছো ই করার জন্য, তার কারণে এখানে লিখছে রেস্ট অফ ডিসপার্সিং এজেন্ট, কারণ কিছু তো ডাইট সাথে তুমি নিছো। তারপর তুমি পিএইচটাকে অ্যাডজাস্ট করবে অ্যাসিটিক অ্যাসিড দ্বারা 5.5 এ। তারপর তার মধ্যে রং নিবা, ডাই ডিসপারশন নিবা। তারপর একে 20 মিনিট চলানোর পর একে 130 ডিগ্রি সেন্টিগ্রেড উঠে 60 মিনিট একে ডাইং করবা, ঠিক আছে। এইভাবে তোমার ডাইং করার পর তোমার ডাইং শেষ। তারপর তোমার কটন পার্টকে ডাইং করতে হবে। তোমার তুমি যদি শেড ম্যাচ করতে চাও তাহলে কার্বনাইজেশন করতে হবে। কার্বনাইজেশন নরমালি 70% সালফিউরিক অ্যাসিডে কার্বন গলে মনে করো কটন ফ্যাব্রিক গলে যায়, তখন পলিস্টার পার্টের সুতটা শুধু থাকবে এবং তার তুমি কালারটা। তারপর হলো ওয়েটিং এজেন্ট নিবা, ঠিক আছে। কটন পার্ট দ্বারা ডিরেক্ট ডাই দ্বারা ডাইং করার ক্ষেত্রে সিকেস্টারিং এজেন্ট নিবা। সিকেস্টারিং এজেন্টের কাজ হলো পানির হার্ডনেস কন্ট্রোল করা। লেবেলিং এজেন্টের হলো ফ্যাব্রিকটা যাতে সুষমভাবে ডাইং হয় সেটাও নিশ্চিত করা। ডিরেক্ট ডাই নিবা। সোডা অ্যাশ নিবা পিএইচ কন্ট্রোল করার জন্য, ধরো সামান্য অ্যালকালাইন করার জন্য, মনে করো 8 হতে পারে পিএইচ এর মান। আর গ্লুবার সল্ট আর কমন তুমি যেটা নাও, লাইট শেডের জন্য একটু মনে করো কম লাগবে, মিডিয়াম শেডের জন্য একটু বেশি লাগবে, হেভি শেডের জন্য আরো বেশি লাগবে সল্টের পরিমাণ। তোমার শেডের উপর ডিপেন্ড করে সল্টের পরিমাণ ডিপেন্ড করবে। এটা তোমার কত পার্সেন্ট শেড নিলা তার উপর ডিপেন্ড করে। লাইট শেড হলে 5 গ্রাম পার লিটার, আর মিডিয়াম শেড হলে 10 গ্রাম পার লিটার, আর ডার্ক শেড হলে 20 গ্রাম পার লিটার, ঠিক আছে। যদিও ইন্ডাস্ট্রি আজকাল সল্ট বাদ দিয়ে ডাইং করার চেষ্টা করতেছে, ঠিক আছে। আমিও একটা প্রজেক্টের কাজ করতেছি স্টুডেন্টদের নিয়ে, সল্ট ফ্রি ডাইং এর, হচ্ছে নাকি। আমার সাথে কিছু স্টুডেন্ট কাজ করতেছে সল্ট ফ্রি ডাইং, রিঅ্যাক্টিভ ডাইং এর ক্ষেত্রে। এটার আমি দেখতেছি এটার প্রসপেক্টটা কিরকম। নট সো ইজি, ঠিক আছে। তারপর পিএইচটা তুমি অনেকটা স্লাইটলি অ্যালকালাইন বা নিউট্রাল রাখতে পারো। স্যার এই সল্টের পরিবর্তে কিছু ব্যবহার করতেছেন না এমনিতেই? এই তোমাদের ব্যাচে কেউ আছে নাকি যারা আমার সাথে সল্ট ফ্রি ডাইং এ কাজ করতেছে? জানি না, দুইটা ছেলে আমার সাথে কাজ করতেছে সল্ট ফ্রি ডাইং এ, এবারেই তাদের পরীক্ষা। এরা যদি এখন আমার সাথে এই ব্যাপারে কাজ করে নাই, তাদের একটা কঠিন প্রজেক্ট, ঠিক আছে। এরা সবসময় পরীক্ষার আগের দিনে যোগাযোগ করে, বুঝছো নাকি। পরীক্ষার পরের দিন মনে করো পরের 1 মাস মনে করো মহা কষ্ট করে, বুঝছো নাকি। রিপোর্টও প্র্যাকটিক্যাল কাজও। তারপর সে ডাইং প্রসেসটা কি করবা? ফার্স্টে তুমি ডাই বাথটাকে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে তুমি ফ্যাব্রিকটাকে অ্যাড করবা, রিকোয়ার্ড ওয়াটার লেভেল দিবা, তারপরে তো ওয়েটিং এজেন্ট, সিকুয়েস্টারিং এজেন্ট, লেবেলিং এজেন্ট সব দিয়ে রান টাইম 5 মিনিট ফ্যাব্রিকটাকে ঘোরাবা। তারপর
ডাই সলিউশনটা সব ঠিক আছে। আর সোডা অ্যাশ সবসময় প্রোগ্রেসিভ ডোজিং করে, সোডা সবসময় প্রোগ্রেসিভ ডোজিং করতে হয় 75%। এটা প্রোগ্রেসিভ ডোজিং মানে হলো প্রথমে খুব মনে করো আস্তে আস্তে ঢুকবে, পরে মনে করো গতি আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে। এটাকে বলে হলো প্রোগ্রেসিভ ডোজিং, ঠিক আছে। আর লিনিয়ার ডোজিং হলো ডাইং সলিউশনের ক্ষেত্রে, সল্টের ক্ষেত্রে হলো লিনিয়ার ডোজিং, সব সময় একটা সমগতিতে যাবে, ঠিক আছে। আর সোডা অ্যাশের ক্ষেত্রে হলো প্রোগ্রেসিভ ডোজিং, ঠিক আছে। তারপর টেম্পারেচার তুমি আর কোনো সময় ডিক্রিসিভ ডোজিং হতে পারে, প্রথমে একটু বেশি দিবা, তারপর আস্তে আস্তে ফুটায় দিবা, ঠিক আছে। যেরকম এই টাইট্রেশনের ক্ষেত্রে যেরকম করে, একসাথে অনেক মিথাইল অরেঞ্জ দিয়ে দেয় ওই নির্দেশক, তারপর আস্তে আস্তে এক ফোঁটা লাস্টের দিক দিয়ে দেয় শেষ বিন্দু পাওয়ার জন্য। ওরকম টেম্পারেচার রেজ টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড তোমার দিতে হবে, 2 ডিগ্রি সেন্টিগ্রেড পার মিনিট উঠাবা, তারপর তুমি একে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ডাইং করলে দেখবে ডাইং হয়ে গেছে। তারপরে একে আফটার ট্রিটমেন্ট করবা, অনেক সময় কপার সালফেট দ্বারা করে, আবার এসিটিক অ্যাসিড দ্বারা করে। এতে কি হয়, রংটাও একটু রংটা পাকাপোক্ত হয় এবং অনেক সময় অনেক ইমপ্রুভ হয়, ঠিক আছে। দেখো, অক্সিলারি ডাই সলিউশন সোডা অ্যাশ নিচে পিএইচ কন্ট্রোল করছো, তারপর একে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, দেখো উপরের দিকে টেম্পারেচার আস্তে আস্তে উঠতেছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উঠার আগে তোমার একে সল্ট দিয়ে তোমার কাজ শেষ করতে হবে, কারণ হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড উঠাইলে আর তুমি এর মধ্যে সল্ট দিতে পারবা না, কারণ হলো বাল্ব সবগুলো বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। 100 ডিগ্রি সেন্টিগ্রেডে উঠার আগে তুমি সল্ট দেওয়া শেষ করে তুমি 45 মিনিট থেকে চালাবা, তারপর কুল ডাউন করবা। এইভাবে তোমার ডাইং করতে হবে, ঠিক আছে। এবং তুমি যদি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ই করো, এখানে কার্বনাইজেশন প্রসেসটা লেখে নেই, কারণ এখানে শেড ব্যাচিং এর কোনো ব্যাপার এরা দেখায় নাই, কিন্তু কার্বনাইজেশন ইন্ডাস্ট্রিতে করতে হয়, ঠিক আছে। আর কটন ফ্যাব্রিককে ডিজলভ করতে 70% স্ট্রেন্থে সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হয়, এতেই কটন ফ্যাব্রিক করে যায়। তো এটা গেল। এবার আসি ডিসপাস ডাই, ডিরেক্ট ডাই। মনে করো কটন ডিসপাস ডিরেক্ট ডাই দ্বারা কটন ব্লেন্ড, এটা আমি করলাম। এটা তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো। এবার আসি 83 পেজে। এবার আসি হলো টু বাথ ডাইং উইথ এসিড অর রিঅ্যাক্টিভ ডাই। এসিড ডাই আর রিঅ্যাক্টিভ ডাই দ্বারা একসাথে ডাইং করবো হলো আমি কটন আর পলিয়ামাইড ফেব্রিক, মনে করো একসাথে আছে কটন আর পলিয়ামাইড ব্লেন্ড, এটাকে আমি ডাইং করবো একসাথে। কটন পার ডাইং এর ক্ষেত্রে ওই আগের মতোই, তোমার ওয়েটিং এজেন্ট, সিকোস্টারিং এজেন্টের কাজ হলো হার্ডনেস রিমুভ করা, এন্টি ফোমিং এজেন্ট দিতে হবে যাতে ফোম উৎপাদন না হয়, ফেনা উৎপাদন না হয়, এন্টি ক্রিজিং এজেন্ট যাতে ফ্যাব্রিকের কোনো ক্রিজ না পড়ে, ঠিক আছে, টেম্পারেচার ভেরিয়েশনের কারণে। আর লেবেলিং এজেন্ট নিবা। আর ডাই নিবা এমসিটি টাইপ। এমসিটি টাইপ হলো মনোক্লোরো ট্রাই এজেন্ট ডাইস। মনোক্লোরো ট্রাই এজেন্ট টাইপ এক ধরনের রিঅ্যাক্টিভ ডাই আছে, সেটা 100% নেবা। গ্লুবার সল্ট আর কমন সল্ট তো রিঅ্যাক্টিভ ডাইয়ের সাথে তোমার অবশ্যই লাগবে, তোমার শেডের উপর ডিপেন্ড করে, এটা 10 থেকে 80 গ্রাম পার লিটার হতে পারে। সোডা অ্যাশ তো তোমার লাগবে ফিক্সেশনের জন্য, সল্ট লাগবে এক্সজশনের জন্য, সোডা অ্যাশ লাগবে ফিক্সেশনের জন্য 5 to 20 গ্রাম পার লিটার। আর 80 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেডে তুমি 60 to 90 মিনিট ডাইং করবা। আর পিএইচ তুমি অ্যারাউন্ড 11 রাখবা। আর ম্যাটেরিয়ালিস্ট টু লিকার তুমি 1:8 to 1:10 রাখবা, ঠিক আছে। এবার তোমার ডাইং করতে হবে। আর ডাই বাথটা তুমি 40 ডিগ্রি সেন্টিগ্রেড, দেখো তোমার প্রসিডিউরটা কি। ডাই বাথটা মনে করো ফ্যাব্রিকটাকে তোমার লোড করে দিতে হবে, ঠিক আছে, উইন্স ডাইং মেশিনে। উইন্স ডাইং মেশিনে লোড করে দেওয়ার পর সেটাকে মনে করো উইন্স ডাইং মেশিনে লোড করে দেওয়ার পর সেটাকে মনে করো ওয়াটার লেভেলটা তোমার ঠিক করতে হবে, ফ্যাব্রিকটাকে ভিজাতে হবে, তার মধ্যে ওয়েটিং এজেন্ট, সিকুয়েস্টারিং এজেন্ট, লেভেলিং এজেন্ট সব দিয়ে 5 মিনিটের মতো লার্ন করবে। তারপর তুমি তার মধ্যে ডাই সলিউশন দিবা। ডাই সলিউশন দেওয়ার পরও ডাই এমনি হাইড্রোলাইজ হয়ে যায় 10-15% পানির সাথে বিক্রিয়া করে ফেলে। আরো যদি মনে করো তুমি ফ্যাব্রিক না ঘুরে ফ্যাব্রিক রং গুলাকে না লাগাও, তাহলে আরো হাইড্রোলাইজড হয়ে যাবে, আরো তোমার রং অপচয় হবে। তারপর তুমি সল্ট ডোজিং করলা, আর যেটা পানির সাথে একবার রিয়াকশন করে ফেলবে সে আর ফ্যাব্রিকের সাথে কখনো রিয়াকশন না, ওটা তোমার ওয়েস্টেজ। তারপর তুমি সল্ট ডোজিং করবা লিনিয়ার ডোজিং করে, তারপর রান টাইম 5 মিনিট ঘুরে, তারপর সোডা অ্যাশ ইউজ করবা। সোডা অ্যাশ ইউজ করে তুমি প্রোগ্রেসিভ ডোজিং এর মাধ্যমে এবার 10 মিনিট রান করবা। তারপর টেম্পারেচার তুমি রেজ করবা 60 ডিগ্রি সেন্টিগ্রেড, 2 ডিগ্রি সেন্টিগ্রেড পার মিনিট উইথ 10 মিনিট। তারপর রান। হ্যালো, এই শুনতেছো তোমরা?
হ্যালো, জি স্যার। স্যার শুনতেছি। জি আমি জি হঠাৎ স্যার বের হয়ে গেছিলাম। হঠাৎ কি যেন জি ইন্টারনেটে প্রবলেম জি হয়েছিল। আমি হঠাৎ করে দেখি বের হয়ে গেছি, আবার ঢুকে গেলাম। কতক্ষণ বাইরে ছিলাম জানি না। ঠিক আছে। গ্লুবার সল্ট আর কমন সল্ট নিবা তুমি 10 to 8 গ্রাম পার লিটার। আর সোডা অ্যাশ নিবা। ঠিক আছে। সোডা অ্যাশ হলে ফিক্সেশনের কাজ করবে, আর সল্ট হলে এক্সজশনের কাজ করবে। এভাবে তুমি ফ্যাব্রিকটাকে ডাইং করে ফেলবা। আর সবসময় মনে রাখবা, ডাই সবসময় লিনিয়ার ডোজিং, সল্ট সবসময় লিনিয়ার ডোজিং, এগুলো তোমরা নোট ডাউনও করে রাখতে পারো এই কথাগুলো। আর সোডা সবসময় হলো প্রোগ্রেসিভ ডোজিং। এভাবে ডোজিং করে তুমি ডাইং করবা। 1 ঘন্টার মতো ডাইং করার পর তোমার ডাইং শেষ। আর সবসময় মনে রাখবা, সল্ট রিঅ্যাক্টিভ ডাই দ্বারা ডাইং করার ক্ষেত্রে সল্ট ডোজিং করার পর কিছুক্ষণ ঘোরাতে হবে, ইকুইলিব্রিয়াম পজিশনে যদি না যায়। তার আগেই যদি সোডা ডোজিং করে ফেলো তাহলে আনইভেন ডাইং হবে। তারপর পলিয়ামাইড ফ্যাব্রিককে তুমি কিভাবে ডাইং করবা। কটন পার্ট তো তুমি ডাইং করে ফেললা। এবার পলিয়ামাইড পার্টকে ডাইং করার জন্য পলিয়ামাইড ফ্যাব্রিককে নরমালি নর্মালি লেগিং যেগুলো তৈরি করে ইন্ডাস্ট্রি গুলো, এগুলো পলিয়ামাইড ফ্যাব্রিকের থাকে এবং অ্যাসিড ডাই দ্বারা ডাইং করে। ওয়েটিং এজেন্ট নিতে হবে তোমার, লেবেলিং এজেন্ট নিতে হবে, ডাই নিতে হবে, অ্যামোনিয়াম অ্যাসিড নিতে হবে। এটা একজন বাফার হিসেবে কাজ করবে। পিএইচটাকে সবসময় 4.5 to 6 এই লেভেলের বাইরে যেতে দিবে না। এসিটিক অ্যাসিড হলো 2 to 3 গ্রাম পার লিটার নিতে হবে। ম্যাটেরিয়াল স্টুলিকা তোমার 1:10 নিতে হবে। আর এটার ক্ষেত্রে একটু সময় কম লাগবে, টাইম 45 to 90 মিনিট, আর টেম্পারেচার তোমার 90 to 100 ডিগ্রি সেন্টিগ্রেড রাখতে হবে। তোমরা কি শুনতেছো? হ্যালো। জি স্যার জি শুনতেছি। স্যার। জি স্যার, আমরা শুনতেছি। হ্যাঁ, আরে বলো না, এই ইন্টারনেটের কানেকশন হঠাৎ করে চলে গেছে। ওই বলতেছিলাম না, ডিস্টার্ব করতেছিল, হঠাৎ করে চলেই জি গেছে। স্যার। বুঝছো নাকি? তা যাই হোক, এখন স্যার আমরা আমাদের কাজে এখন আসি। স্যার মিড টার্ম সম্পর্কে একটু বলেন স্যার, কেমনে কি হবে না হবে। মিড টার্ম কোনো ব্যাপার না, আমরা আজকে আর না গাই, বুঝছো নাকি? আজকে ওই শীট জি স্যার, শো করা যাবে রাতে তো। আমরা অফিসে ডিউটি করতেছি। হ্যাঁ, সেটা জি হলো স্যার। তোমরা আজকে যতটুকু আগাইছি আলহামদুলিল্লাহ। তোমাদের 1 ঘন্টার মধ্যে ওই অ্যান্সার করতে হবে, বুঝছো নাকি? ওই 1 ঘন্টা 20 মিনিট মনে হয়। জি স্যার। 10 মিনিট মনে হয় ইসের। তারপরেও কিছু অ্যালাউন্স থাকবে, বুঝছো নাকি? দশ জি মিনিট স্যার। 10 মিনিট না, আবার 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট না, ঠিক আছে? কিছু অ্যালাউন্স থাকবে। ওই অ্যালাউন্সের মধ্যে তোমরা ওই কমপ্লিট করবা। মনে করো একটা পেজ থাকবে, স্যার ওই একটা অ্যাসাইনমেন্ট গুলো কি পেজটা প্রশ্ন আকারে থাকবে কি স্যার? অ্যাসাইনমেন্ট গুলা কোশ্চেন আকারে। অ্যাসাইনমেন্ট গুলো কি কোশ্চেন থাকবে এগুলো তা তো কি ম্যাক্সিমাম তোমাদের সাজেশন দিয়ে আমি দিই, ঠিক না? তোমরা তো সাজেশনে পেয়ে গেছো, বুঝছো নাকি? অ্যাসাইনমেন্টে কি থাকবে তোমরা পেয়ে গেছো না? জি স্যার পাইছি। ভাই এগুলো নিয়ে স্যার কি question বারবার করা ঠিক হচ্ছে না মনে হয়। এটা তোমরা গ্রুপে কোনো সমস্যা নেই, না পেলে আমি আবারও দিয়ে দিব আজকে। আমাদের শেয়ার আছে না, শেয়ার দিয়ে দিবে। এটা তো বললো এটা দেওয়ান যে আমাদেরকে দিছে স্যার, সেটা তো শেয়ারের কাছ থেকে নিলেই হবে। রেডন তুমি এখনই ফরওয়ার্ড করে দাও, নাহলে স্যারে বারবার ডিস্টার্ব করবো। হুম। স্যার আমাদের প্রজেক্ট সম্পর্কে যদি একটু বলতেন যে আমাদের সুপারভাইজার কি হবে, এটা তো কোনো আমরা পাই নাই। পারলে তো এটা আবার দিয়ে দিছে স্যার, না না না, সুপারভাইজার কি এটা হবে। সুপারভাইজার তো আসলে ওইটা ওইভাবে দেয় না। সুপারভাইজারটা তাহলে ই করে দেওয়া হয়, অনেকটা সাফল করে দেওয়া হয়, বুঝছো নাকি? কিন্তু পারলে সবাইকে তো যে দেখলাম যে স্যার যে চুজ করতেছে ওইভাবে দেখতে দিচ্ছে আর কি। ও, বুঝতে পারছি। না, এটা তো স্যার শুধু আমাদের ওয়াইটি সমস্যা নাই, নাই। সমস্যা নাই। ওই সবাই মোটামুটি করায়, ঠিক আছে? সবাই, কেউ তো মনে করো পাস না করে বেজে নাই, ঠিক না? সবাই বের হচ্ছে। তবে আমি আমার প্র্যাকটিক্যাল গুলো একটু ডিফারেন্টলি করার চেষ্টা করি, বাট স্টুডেন্টরা অতটা সহযোগিতা না করলে সম্ভব হয় না, বুঝছো নাকি? স্টুডেন্ট মনে করো যদি 2 দিন আগে এসে দেখা করে, এখন তুমি কি করবে?
কারণ একে নিয়ে কত দূর আর আগাইতে পারবো। কিছু ছেলে পেলে আছে খুব ভালো কাজ করছে, ঠিক আছে, এইগুলা সবাইকে প্লাস দিছি, ভালো কাজ করছে, বাট ম্যাক্সিমাম ভালো কাজ করে না, আসে 2 দিন আগে 3 দিন আগে, তখন এদের নিয়ে কি করা যায় আর, খুব একটা আগানো যায় না, বুঝছো নাকি? স্যার কি খুব কাজ স্যার টাজ এখন করান নাকি অনলাইনে এই শুধু ক্ষেত্রে কি করা যায়? বই করতে দেন, ওই বইটা করলেই হয়? বই তো তোমাদের করতেই হবে, বই করতেই হবে। জি জি, এর বাইরে কি অন্য কোনো কাজ টাজ দেন? প্র্যাকটিক্যাল ওয়ার্ক করবো না, প্র্যাকটিক্যাল ওয়ার্ক তো করতে হবে। স্যার অনলাইনে প্র্যাকটিক্যাল কেমনে করবো? প্রজেক্ট অফলাইনে হবে ভাই। না, ওইটা অনলাইনে করা যায়। অনলাইনে তোমার স্যার তোমাকে বলে দিবে কিভাবে তোমার কাজ করতে হবে, তাহলে তো হইলো, ঠিক না? তোমার স্যার তোমাকে বলে দিবে যে এইভাবে এইভাবে কাজ করতে হবে, তাহলেই হবে, বুঝছো নাকি? আর স্যার, স্যার ভাইবাটা কি স্যার খুব হার্ড হয়? কিসের ভাইবা স্যার, ভাই? ফাইনাল যেটা ভাইবা দেওয়া হয়। না না না, ভাইবা কখনোই হার্ড হয় না, আমি অন্তত কোনো হার্ড করি না। এখন কেউ যদি পড়তেই না চায়, সে তো পাশ করতে তার কষ্টই হবে, বুঝছো নাকি? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, তোমরা ভালো থেকো, আর অ্যাটেন্ডেন্স ওখানে দিয়ে দিও, ঠিক জি আছে? স্যার, আমরা অ্যাটেন্ডেন্স দিয়েছি। ওকে, ঠিক আছে, ওকে, থ্যাংক আর ইউ অল। একটু আগে দিয়ে দিন।